হ্যালো বন্ধুরা, যারা আমার আগের ভিডিওটা দেখে ফেলেছো বিজয়ার প্রথম এপিসোডগুলো, তাদের জন্য রইল পরের এপিসোডগুলোর এক্সপ্লেনেশন। আর যারা প্রথম ভিডিওটা আমার দেখোনি তাদের জন্য কিন্তু আমি ইন্ট্রোটা দিয়ে রাখি। এই হলো বিজয়া। বিজয়া নিজের সারা জীবনের পুঁজি দিয়ে নিজের একমাত্র ছেলেকে কলকাতায় পাঠায় KIST কলেজে। তবে কয়েকদিন যেতে না যেতেই সে খবর পায় তার ছেলে নীলাঞ্জন ওপর থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে ফেলার চেষ্টা করেছে। পর ঘটে যায় পরপর কিছু এমন ঘটনা যেগুলো দেখতে হলে আজকের ভিডিওটা পুরোটা তোমাদের দেখতে হবে। আর যারা এখনও আমার আগের ভিডিওটা দেখোনি তারা কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারো। আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, আর তোমরা দেখছো অনলি সিরিজ। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। আর এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো। মনে রাখবে, তোমাদের একটা লাইক এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহী করে। KIST কলেজের প্রিন্সিপাল সুধীরবাবু জানতে পারে তাদের কলেজের ট্রাস্টি বোর্ডে মেম্বার হয়ে আসছে মিহির গুপ্তা। মিহির গুপ্তা খুব নামকরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং রিকির বাবা। যেটা শুনে সুধীরবাবু খুবই ঘাবড়ে যান, কারণ মিহির গুপ্তা তার মুখ বন্ধ করার জন্য তাকে টাকা দিয়েছিলেন। এদিকে বিজয়া সাইকিয়াট্রিস্ট অনুরাধার সঙ্গে পৌঁছে যায় অহনের বাড়িতে। সেখানে গিয়ে অবশ্য অহনকে তারা পায় না এবং পাশের বাড়ির একটা মহিলার সাথে তারা কথা বলে এবং জানতে চায় যে তাদের কোনো ফোন নাম্বার কি তারা জানা আছে। তিনি একটা ফোন নাম্বার দিলেও ওখানে ফোন করে অনুরাধা, কিন্তু তবে ফোনটা সুইচ অফ আসছিল। অনুরাধা তার সাথে যোগাযোগ করে উঠতে পারে না, তাই নিজের কার্ড বের করে ওই মহিলাকে দিয়ে বলে যে যদি অহনের সাথে তার যোগাযোগ হয় তাহলে তার ফোন নাম্বারটা তাকে দিয়ে দিতে। বিজয়া ওই মহিলার হাত ধরে অনুরোধ করে এবং কেঁদে ফেলে, বলে অহনের নাম্বারটা তার খুবই প্রয়োজন, তাই অহনকে যদি সে যোগাযোগ করতে পারে সে যেন তার কথা জানায়। এদিকে মিহির গুপ্তা খুব বড় একটা পোস্ট হোল্ড করে কলেজে এসে উপস্থিত হয়। সুধীরবাবু ওনাকে দেখে একটু ঘাবড়েই যায়। বিজয়া লজে পৌঁছে দেখে তার সব জিনিসপত্র কেউ ঘেঁটে দিয়ে গেছে এবং একটা মোবাইলও সে ওখানে দেখতে পায়। মোবাইলটায় একটা ফোন আসে, তখন ফোনটা রিসিভ করে এবং বলে যে তার মোবাইলে একটা ভিডিও গেছে, সেটা সে দেখুক। মিহির গুপ্তা হুমকির সুরে কথাটা বলে। ভিডিওটি খুলে বিজয়া দেখে তার ছেলের একটা ভিডিও, যেখানে তার মরণাপন্ন ছেলের মুখের মাস্কটা কেউ একজন সরিয়ে দিচ্ছে। যেটা দেখে বিজয়া খুবই ভয় পেয়ে যায় এবং মিহির গুপ্তা তাকে বলে নিজের ছেলেকে প্রাণে বাঁচাতে হলে এই ধরনের কাজ তাকে বন্ধ করতে হবে। বিজয়া খুবই ভয় পেয়ে যায় এবং সাথে সাথেই সে নার্সিংহোমে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে। তবে ওই ভিডিওটা সে আর দেখাতে পারে না, ভিডিওটা কোনোভাবেই তার মোবাইল থেকে আর খুলছিলই না। তখন তার হঠাৎ করেই মনে পড়ে যায় প্রমোটার অনিলবাবুর কথা। সেদিন যখন প্রমোটার অনিলবাবু তার বাড়িতে এসেছিল তখন সে বলেছিল কলকাতায় তার অনেক জানাশোনা আছে। বিজয়া জানতে চায় কথাটা কি সত্যি। প্রমোটার অনিলবাবু বলে হ্যাঁ। তখন বিজয়া তার কাছে বলে যে সে ফিরে তার বাড়ির কাগজপত্র তাকে সব দিয়ে দেবে, কিন্তু তার বদলে তার ছেলেকে এখানে ভালো একটা নার্সিংহোমে ভর্তি করাতে হবে। যেটা শুনে প্রমোটার অনিলবাবু সমস্ত ব্যবস্থা করে দেয় এবং তার ছেলেকে সেখানে ট্রান্সফার করে দেয়। তখনই অনুরাধার ফোন আসে এবং সে বিজয়াকে জানায় যে অহনের খোঁজ পাওয়া গেছে। ঘটনা ফ্ল্যাশব্যাকে যায়। দেখা যায় অহনের মা সুমতি আয়ার কাজ করে। সে যখন যাচ্ছিল কাজ করতে তখনই সেখানে মিহির গুপ্তা এবং তার ছেলে এসে তার অহনের সাথে দেখা করতে চায়। সুমতি কিছু না বুঝেই তাকে বাড়ির দিকে যেতে বলে এবং নিজে কাজে বেরিয়ে যায়। যখন সুমতি বাড়ি ফেরে তখন সে তার হাজব্যান্ডের কাছে জানতে পারে যে সেই ঘর থেকে যখন ওই লোক দুটো বেরিয়ে গেল তারপরে তার ছেলে আর ঘর থেকে বেরোয়নি। সুমতি ঘরে গিয়ে দেখে তার ছেলে অহন ভয়ে গুটিয়ে গেছে এবং তারপর থেকেই অহন প্রায় পাথরের মতো হয়ে গেছে। কোনো কথাবার্তা কোনো কিছুই সে করতে পারছে না। সুমতি অনুরাধাকে সবটা জানালে অনুরাধা তাকে এখানে চলে আসতে বলে অহনকে নিয়ে, তাহলে তার চিকিৎসা সে করতে পারবে। বিজয়া অহনের মাথায় হাত বুলিয়ে বলে যে তুমি সুস্থ হয়ে যাবে এবং নীলাঞ্জন আর তুমি একসাথে আবার কলেজে যাবে। সুমতি জানায় পাশের বাড়ির ওই মহিলাই সুমতিকে ফোন করে তাদের কথা বলেছিল এবং তাই তারা সাথে সাথেই অনুরাধার সাথে যোগাযোগ করে। রাধা বুঝতে পারে হয়তো অহন এমন কিছু একটা জানে যার জন্য সে ট্রমায় চলে গেছে। অনুরাধা অহনকে সুস্থ করার জন্য তার থেরাপি শুরু করে দেয়
এদিকে ছেলের চিকিৎসার খরচ জোগানোর জন্য বিজয়া নৈহাটিতে যায় নিজের গয়না আনতে। তখনই মনে পড়ে যায় তার ছেলের ছোটবেলার কথা, যখন সে হাঁটি হাঁটি পায়ে জীবন শুরু করেছে এবং বাবা স্কুলে নিয়ে যাচ্ছে। তাদের সংসারটা ছিল খুবই সুন্দর, কিন্তু সে সুখ যেন বিজয়ার কপালে বেশি দিন সইল না। ছেলের এই অবস্থা দেখে বিজয়া যেন দিনে দিনে পাথরে পরিণত হচ্ছে। এদিকে অনুরাধার একমাত্র মৃত কন্যা আরিয়ার জন্মদিন ছিল আজ, তাই তার ফাউন্ডেশনের একটি ছোট্ট বাচ্চাকে দিয়ে কেকও কাটায় আজ। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। তারপর বিজয় একদিন অনুরাধার বাড়িতে আসে এবং দেখে অহন আজ অনেকটা সুস্থ এবং অনেক কথাই সে অনুরাধাকে জানিয়েছে। অনুরাধা বলে, তুমি চেষ্টা করো আন্টিকে সব কথা খুলে বলো। অহন একটু সাহস জোগাড় করে হোস্টেল জীবনের নির্মম বাস্তবতার কথা বলে সবাইকে, যে সে কিভাবে অত্যাচারিত হতো ওখানকার সিনিয়রদের কাছে এবং তাদের জোর করে নেশা করিয়ে তাদের বাড়ির থেকে টাকা আনতে বলা হতো। এরকমই একদিন অহন বাথরুমে স্নান করছিল, তখনই কিছু সিনিয়ররা ওপর থেকে তার ভিডিও তুলে নেয়। তখনই সেখানে চলে আসে নীলাঞ্জন এবং নীলাঞ্জন এর প্রতিবাদ করে। তাতে সিনিয়রদের সাথে তার হাতাহাতিও শুরু হয়ে যায়। নীলাঞ্জন ভিডিওটা ডিলিট করে দিলে তারা সবাই খুব রেগে ওখান থেকে চলে যায় এবং সেই দিনই নীলাঞ্জনের সাথে অহনের প্রথম দেখা। তারপর অহনের রুমেই নীলাঞ্জনকে থাকতে দেওয়া হয় এবং তাদের স্ট্রিম যেহেতু একই ছিল তাই তারা পরস্পরের খুবই ভালো বন্ধু হয়ে যায়। ঘটনা দিন রাত্রিবেলা নীলাঞ্জন যখন তার মাকে ফোন করে তখন অহন তার সামনেই দাঁড়িয়ে ছিল এবং ফোন রাখার পর নীলাঞ্জন বুঝতে পারে তার মা কোনো একটা ব্যাপারে খুবই আপসেট রয়েছে। তারপর তারা দুজন ডিনার করতে যায় এবং ডিনার শেষ হতে না হতেই সেখানে চলে আসে কিছু সিনিয়র দাদা এবং তাদের ডেকে নিয়ে যায়। প্রথমে তাদের জামা কাপড় খুলতে বলা হয়, কিন্তু নীলাঞ্জন কিছুতেই রাজি না হয় সেই সিনিয়র দাদা তার জামা কাপড় ছিঁড়ে দেয় এবং জোর করেই তাদের মুখে বোতল ধরে। কিন্তু নীলাঞ্জন কিছুতেই এগুলো মেনে নিতে পারছিল না এবং তাদের জামা কাপড় খুলিয়ে যখন অসভ্য আচরণ করতে শুরু করে সেটা নীলাঞ্জন মেনে নিতে পারেনি এবং তারা বেরিয়ে গেলেও নীলাঞ্জনকে পিছন থেকে টিজ করে। তখন নীলাঞ্জন আর সহ্য করতে না পেরে তাদের সাথে হাতাহাতি শুরু করে দেয় এবং তখনই ধাক্কা মেরে ফেলে দেয় নীলাঞ্জনকে তারা। নীলাঞ্জন পড়ে গেলে অহন মরিয়া হয়ে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু কেউ তাদের কথায় কান দেয় না, বরঞ্চ অনেকক্ষণ ধরে তারা মিটিং করতে শুরু করে কিভাবে ব্যাপারটা ধামাচাপা দেবে। আর যদি প্রপার সময় তাকে নিয়ে যাওয়া হতো তাহলে হয়তো নীলাঞ্জনের এতটা বাড়াবাড়ি হতো না। এই ঘটনার পর অহন খুবই ভয় পেয়ে যায় এবং নিজের বাড়িতে পালিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে তার রেহাই নেই। দুদিন পর সেখানে চলে আসে এই সিনিয়র রিক এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এবং পুরো বাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেয়, যার ফলে ভয়ে সে পাথর হয়ে যায়। তখনই বিজয়ের একটা পুরনো স্মৃতি মনে পড়ে যায়। তার ছেলে একবার খেলতে গিয়ে পা কেটে গেছিল, তখন তার পায়ে মলম লাগাচ্ছিল এবং তার হাজবেন্ড নিলয় তাকে বলছিল যে আজ থেকে তার কারখানায় হরতাল ডাকবে এবং সেখানে অনেক মিটিং মিছিল হবে, কাজকর্ম পুরোই বন্ধ। একথা শুনে বিজয়া খুবই ভয় পেয়ে যায়, বলে মালিক পক্ষের সঙ্গে তুমি লড়াইয়ে পারবে? তখন বিজয়ার হাজবেন্ড নিলয় বলে যে সব সময় তোমার থেকে শক্তিশালী মানুষ তোমার প্রতিদ্বন্দ্বী হবেই জীবনের কোনো না কোনো মুহূর্তে, কিন্তু তোমার ভয় পেলে চলবে না, এগিয়ে যেতে হবে। পরের দিনই নীলাঞ্জনের ব্লাডের প্রয়োজন হয় এবং মা আর ছেলের ব্লাড গ্রুপ এক থাকায় বিজয়া তার ছেলেকে ব্লাড দিয়ে যখন ফেরে অনুরাধার বাড়িতে, তখন সে লক্ষ্য করে তার ছেলের নিউজটাই চ্যানেলে দেখানো হচ্ছিল এবং বিজয়া লক্ষ্য করে যে চ্যানেলে বলছে 5 বছর আগেও ওই কলেজে এরকমই একটা ঘটনা ঘটেছিল। তখন বিজয়া মনে করে 5 বছর আগে যারা এই ঘটনা ঘটিয়েছিল হতে পারে এবারেও তারাই এই ঘটনাটা ঘটিয়েছে। বিজয়া পূর্বাকে সবটা জানালে পূর্বা সেখানে 5 বছর আগে ওই ঘটনারই কিছু পেপার কাটিংস নিয়ে হাজির হয়, যেখানে ওই কাজের সাথে যুক্ত সম্ভাব্য স্টুডেন্টদের নামের একটা লিস্ট ছিল। তারা ফ্রেন্ড বুকে সেই নামগুলো সার্চ করতে থাকে এবং তখনই রিকির ফটো দেখে অহন খুবই ভয় পেয়ে যায় এবং আইডেন্টিফাই করে নেয় রিকিকে।
যেটা দেখে পূর্বা খুবই অবাক হয়, কারণ রিকির বাবা হলো মিহির গুপ্তা, দ্য মিহির গুপ্তা ইন্ডাস্ট্রিয়ালিস্ট। একই সাথে তিনি ছিলেন খুবই ক্ষমতাবান একজন পলিটিশিয়ান। ঠিক তখনই টিভির পর্দায় মিহির গুপ্তাকে দেখা যায়, যিনি কেআইএসটির ট্রাস্টির বোর্ড অফ মেম্বার হয়ে নিযুক্ত হয়েছেন, এবং তাকে দেখে সবাই খুব অবাক হয়ে যায়। মনে পড়ে যায় এরাই সেদিন তার বাড়িতে গিয়ে তাকে হুমকি দিয়ে এসেছিল। পূর্বা বিজয়াকে বোঝানোর চেষ্টা করে মিহির গুপ্তা খুবই পাওয়ারফুল একজন মানুষ, তার সাথে লড়াই করে তারা কি পেরে উঠবে। বিজয়ার তখন মনে পড়ে যায় তার স্বামীর বলা কথাগুলো, জীবনের প্রতিটা সময় আমাদের সামনে দাঁড়িয়ে থাকবে কিছু ক্ষমতাবান মানুষ, কিন্তু তাতে আমাদের ভয় পেলে চলবে না। তখনই অহন বলে ওঠে, নীলাঞ্জনের এই অবস্থা আমার জন্যে হয়েছে, ওর জন্যে যা যা করতে হবে আমি সব করব। তখনই ওর মা ভয় পেয়ে খুব কেঁদে উঠলে অহন তার মাকে বুঝিয়ে বলে যে আর ভয় পাওয়ার সময় নেই, তাদের লড়তে হবেই। ঠিক তখনই বিজয়ের মোবাইলে নার্সিংহোম থেকে ফোন আসে এবং তারা জানায় যে তার ছেলে নীলাঞ্জনের জ্ঞান ফিরেছে, যেটা শুনে সবাই খুব খুশি হয়। এবং আর কাল বিলম্ব না করে বিজয়া পৌঁছে দেয় তার ছেলের কাছে এবং ছেলেকে বলে, তুই সুস্থ হয়ে ওঠ, তোকে আর এখানে থাকতে হবে না, আমরা নৈহাটিতে ফিরে যাব। এবং তাকে বলে তার বন্ধুরা সবাই তার সঙ্গে রয়েছে, এখানে অহন আছে এবং বিয়াসও অনেক হেল্প করেছে তাদের। নীলাঞ্জন সবটা শুনছিল, কিন্তু কোনো কথা বলে ওঠার মতো ক্ষমতা তার এখনো ছিল না। মিহির গুপ্তার পাঠানো গুন্ডা বিজয়ার পিছু নিয়েছিল এবং সে জানায় যে বড়বাবুর সাথে দেখা করতে গেছিল বিজয়া। তবে অনেকক্ষণ বসে থাকার পরেও বিজয়ার সাথে বড়বাবু দেখা করেনি। বিজয়া খুবই রেগে যায়, বলে বড়বাবু যদি আজকে না দেখা করে তাহলে সে রোজ আসবে এবং যতদিন তার সাথে দেখা না করবে সেখানে হত্যে দিয়ে পড়ে থাকবে। বিজয়া কথা বলে চলে গেলে বড়বাবু সাথে সাথে মিহির গুপ্তাকে ফোন করে এবং বলে যে বিজয়া খুবই দুঃসাহসী হয়ে উঠেছে। মিহির গুপ্তা রাস্তায় বিজয়ার একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয়, তবে বিজয়া আর অহন প্রাণে বেঁচে যায়। পথেই ইমার্জেন্সি পারপাস ডাক্তার এসে বিজয়ার ফার্স্ট এড করে এবং বিজয়াকে ছেড়ে দেয়। অনুরাধা এবং অহরের মা বারংবার বিজয়াকে বোঝানোর চেষ্টা করে আজকে তাকে লজে ফিরতে হবে না, আজকে সে যাতে অনুরাধার বাড়িতে গিয়ে থাকে, কিন্তু বিজয়া বলে যে খেলাটা শুরু হয়েছে সেটা শেষ দেখে সে ছাড়বে। এবং বিজয়ের মনে হয় আজ সাপ নিজেই গর্ত থেকে বেরোবে। বিজয়া কারোর কথা না শুনেই একাই লজে পৌঁছায় এবং দেখে যে বড় বড় দুটো গাড়ি দাঁড়িয়ে আছে এবং রিসেপশনেও কাউকে দেখতে পায় না বিজয়া। লিফটও বন্ধ। বিজয়া বুঝে যায় যে হয়তো তার রুমে মিহির গুপ্তা এসেছে। বিজয়া সিঁড়ি থেকে হাসতে হাসতে উঠছিল, তখনই একটা ফোন আসে এবং মুহূর্তের মধ্যে বিজয়া যেন কিরকম একটা ভাবলেশহীন মানুষে পরিণত হয় এবং সোজা হাঁটতে হাঁটতে চলে যায় নিজের রুমের দিকে। দরজা খুলতেই সামনেই দাঁড়িয়ে ছিল মিহির গুপ্তা এবং তার ছেলে রিকি। মিহির গুপ্তা বলে যে সিনিয়ররা জুনিয়র স্টুডেন্টদের সাথে হাসি ঠাট্টা কিছু মজা করেই থাকে, কিন্তু সব গার্জিয়ান সেটা বোঝে না। তার ছেলে রিকি 5 বছর আগে কলেজ থেকে পাস আউট হয়ে গেছে, কিন্তু কলেজে এতটাই সে ভালোবাসে তাই বারংবার কলেজেই সে ফিরে ফিরে যায়। মিহির গুপ্তা খুবই ফলাও করে বলে সেদিন যখন রিকির ধাক্কায় নীলাঞ্জন পড়ে যায় তখন সাথে সাথেই রিকি এসে তাকে সবটা জানিয়েছিল এবং সে থানার বড়বাবুর সাথে সেটেলমেন্ট করে নিয়েছিল যাতে সে এই কেসটা সাথে সাথেই ক্লোজ করে দেয়। মিহির গুপ্তা হুমকি সুরে বলে, আপনি যে এত লড়াইয়ে নেমেছেন নিজের ছেলেকে বিচার দেবেন বলে, তাতে কি লাভ হবে যদি আপনার ছেলের প্রাণটাই চলে যায়। এতক্ষণ বিজয়া চুপ করে সবটা শুনছিল। এখন সে উত্তর দেয় যে আপনি আর নীলাঞ্জনের কোনো ক্ষতি করতে পারবেন না। আর এখানেই আমরা জানতে পারি বিজয়া যখন সিঁড়ি থেকে উঠছিল তাকে হসপিটাল থেকে ফোন করে জানানো হয়েছে তার ছেলে আর নেই। তবে মিহির গুপ্তাকে বিজয়া যখন এই কথা জানায়, মিহির গুপ্তা নির্লজ্জের একটা হাসি হেসে বলতে থাকে, তাহলে তো বাঁচা গেছে, নীলাঞ্জন তো আর আমার ছেলের বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না। এই বলে বিজয়কে মেরে ফেলার জন্য এগিয়ে আসে। আর সাথে সাথেই মিহির গুপ্তাকে ধাক্কা দিয়ে হাতের সামনে থাকা একটা বোতল ভেঙে এগিয়ে যায় মিহির গুপ্তার দিকে এবং টিভির রিমোটটা অন করে দেয়, যেখানে লাইভ টেলিকাস্ট হচ্ছিল তাদের এই রুমের ভিডিও। যেটা দেখে মিহির গুপ্তা খুবই অবাক হয়ে যায় এবং বুঝতে পারে ঘরের মধ্যেই একটা হিডেন ক্যামেরা লাগানো রয়েছে।
আসলে বিজয়া আজ সকালেই পূর্বাকে দিয়ে ঘরের মধ্যে একটা হিডেন ক্যামেরা লাগিয়ে নিয়েছিল এবং সে বুঝতে পেরেছিল মিহির গুপ্তা যেরকম পাওয়ারফুল মানুষ নিজের ব্যক্তিত্ব জাহির করতে আজকে তার সামনাসামনি চলে আসবেনি। এই রুমে ঘটে যাওয়া পুরো ঘটনাই সরাসরি সম্প্রচারিত হচ্ছিল নিউজ চ্যানেলে, যেটা দেখে মিহির গুপ্তা এবং তার ছেলে রিকি খুবই ভয় পেয়ে যায় এবং বিজয়া বলে, আপনি যত পাওয়ারফুল মানুষই হন না কেন, একজন মায়ের কাছে সব সময় সেটা কমই থাকবে। এ কথা বলে বাইরে থেকে দরজা লক করে বেরিয়ে আসে বিজয়া। বাইরে তখন অনেক মানুষ অপেক্ষা করছে বিজয়ার জন্য। বিজয়ার যেন আজ লড়াই শেষ। শূন্য হাতে ধপ করে মাটিতে বসে পড়ে বিজয়া। মিহির গুপ্তার রিক এবং ওই বড়বাবুকে গ্রেপ্তার করা হয় এবং চোখে চলে নিজের একমাত্র ছেলেকে শেষ বিদায় জানায় বিজয়া। এই ঘটনার পর 1 মাস কেটে যায়। তারপর মুখ্যমন্ত্রী তাকে ডাক পাঠায় এবং বলে, আপনার মতো সাহসী মহিলাকে আমরা সম্মান জানাতে চাই। তখন বিজয়া তার কাছে একটা অনুরোধ জানায়, বলে তার হাজবেন্ড নিলয় বসু কিভাবে মারা গেছে সেই ব্যাপারটা তদন্ত করা হোক এবং কেসটা রিওপেন করা হোক। আর এখানেই শেষ হয় আজকের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দাও আর এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থেকো। এর কাহিনীটা যেভাবে শেষ হলো, মনে হচ্ছে বিজয়া সিজন 2 খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। তোমরা যদি সিজন 2 দেখতে চাও অবশ্যই করে কমেন্ট করে পাশে থেকো। এছাড়া আর কোনো ওয়েব সিরিজ তোমরা যদি দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।